বেশ কয়েকদিন ধরেই এই মেঘ, এই রোদ, এই বৃষ্টির, এই আলো ছায়ার খেলায় আমাদেরকে দৈনন্দিন জীবনের সব কাজকর্মই চালিয়ে যেতে হচ্ছে, হোক সেটা ঘরে আর হোক সেটা বাইরে, হোক সেটা মেয়েদের, হোক সেটা পুরুষের। সবাইকেই কিন্তু এই আলো ছায়ার খেলার মধ্যে দিয়েই স্ট্রাগল করে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। প্রকৃতিতে যাই হোক না কেন, তাতে কিন্তু জীবন থেমে থাকবে না। জীবন জীবনের মতোই এগিয়ে চলবে তার সকল প্রকার কাজকর্ম নিয়ে। আর আজকে মনে হচ্ছে সকাল থেকেই সূর্যি মামা তার পূর্ণ উজ্জ্বলতা নিয়েই ফিরে এসেছে, হাস্যোজ্জ্বল মুখ করে। চারিদিকে সোনালি আলোয় ছেয়ে গেছে ভোরবেলা। সেই দৃশ্যটাই একটু আমি ভিডিও করে নিলাম, আর তাতে অনেকটাই ভালো লাগলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। আমার সিম্পল লাইফস্টাইল নিয়ে আবারও একটি দৈনন্দিন জীবনের কাজকর্ম নিয়ে ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। আমি নাসরিন, আর আমি আছি আপনাদের সাথে খুলনা থেকে। সকালবেলা অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি, আর এখন হচ্ছে নুজাতের আব্বু বাজারে গিয়েছিল। আজকে অফ ডে ছিল, তাই অফ ডেতেই তো আমাদের সব বাজারঘাট করতে হয়, ওর জন্য হচ্ছে বাজারে গিয়েছে। আর আজকে হচ্ছে আমার মেয়ে আসবে। ওই যে বলেছিলাম না, ছেলে মেয়ে দুজনেই বাড়িতে নেই, তো আলহামদুলিল্লাহ মেয়ের বেড়ানো শেষ হয়ে গিয়েছে। আর আমার ছোট ভাই অলরেডি রওনা দিয়ে দিয়েছে তাকে আনার জন্য। মেয়ে হচ্ছে বাগেরহাট গিয়েছে তার মামাতো ভাইয়ের বার্থডে সেলিব্রেট করার জন্য। তো আমার ছোট ভাই বলছে, তুই রেইনকোটটা রেডি কর আপু, আমি আসছি। এই বলে সে তো চলেই গিয়েছে এক টান দিয়ে মোটর সাইকেলে। আমাদের এদিকে আর আসেনি, আর আমি প্রায় 30 মিনিট ধরে রেইনকোট নিয়ে দাঁড়িয়ে আছি, তার কোনো খোঁজ নেই। অবশেষে ফোন দিলাম যে কোথায় তুই, আমি রেইনকোট নিয়ে দাঁড়িয়ে আছি। বললাম, হ্যাঁ আপু আমি তো চলেই এসেছি। তাই আমি একটু রাগ করলাম যে এতক্ষণ দাঁড়িয়ে থেকে আমার কাজ অনেকটাই নষ্ট হয়ে গেল। যেহেতু সময়ের মধ্যে সব কাজ করতে হয়, এদিকে ওদিকে কিন্তু আমার কোনো টাইম নষ্ট করার কোনো সুযোগ নেই। যাই হোক, তারপরে যাদের আব্বু বাজার নিয়ে এলো, সেই বাজারগুলোই আমি হচ্ছে টুকটুক করে এখন গুছিয়ে নিচ্ছি। ছেলে বাড়িতে যদি আসতো আজকে, তাহলে অবশ্যই আমাকে চিকেন অথবা গরুর মাংস কোনো একটা রান্না করতে হতো, কারণ আমার ছেলে মাছ খায় না, সবজিও তেমন একটা খায় না, শুধুমাত্র বেগুন ছাড়া। আর মেয়ে বাড়িতে আসছে শুনে তো মেয়ের বাবা বলছে কি আনবো, তো আমি বলছি আমার মেয়ে আবার মুরগির মাংস অত একটা পছন্দ করে না, গরুর মাংস কিছুটা পছন্দ করে, কিন্তু ও হচ্ছে রুই মাছ খুবই পছন্দ করে। এজন্য নুজাতের আব্বুকে বললাম ভালো দেখে একটা রুই মাছ নিয়ে আসতে, কারণ আমার মেয়ে রুই মাছ খুবই পছন্দ করে। তো আলহামদুলিল্লাহ যেই ভাইয়াটা মাছ কেটে দিয়েছে আজকে, আর নুজাতের আব্বু সবসময় মাছ কেটেই নিয়ে আসে, তো ফ্যামিলি প্যাক সাইজের মাছ কেটেছে। আলহামদুলিল্লাহ মাছ কাটাও খুব ভালো হয়েছে। এখানে বড় একটা রুই মাছ এনেছে, আর হচ্ছে ওই যে সাদা সাদা ওইগুলো হচ্ছে ফুমা মাছ, খুব বড় বড়। এই মাছটা খেতে কিন্তু অনেক বেশি টেস্ট লাগে। মাছ কিন্তু নুজাদের আব্বু সবসময় কাটিয়ে নিয়ে আসে, তো ফুমা মাছটা একটু আস্ত রেখেছে, ওটা আমি আমার পছন্দ মতো কেটে নেব। আর হচ্ছে চিংড়ি মাছ নিয়ে এসেছে, কারণ চিংড়ি মাছ আমার আবার খুব পছন্দ। আমি যদিও সবজি লাভার, কিন্তু তার মধ্যে কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তবেই আমি সবজি লাভার। শুধু সবজি কিন্তু এমনি অনেকে রান্না করে খায়, ওইটা আমার কাছে ভালো লাগে না। তবে মাছ দিয়ে রান্না করলে আলহামদুলিল্লাহ ভালো লাগে, কিন্তু সবজিটা আমি বেশিরভাগই হচ্ছে শুধুই চিংড়ি মাছ দিয়ে সবজিটা রান্না করি, ওইটা আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। বরাবরের মতোই যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি এই ধরনের ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে পাশে থাকা অল অপশনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমি যখন ভিডিও আপলোড করব, তো সেই ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনার মোবাইলে পৌঁছে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার মতো, তাহলে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি করেছেন, অলরেডি করেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।
সবজিগুলো এখন আমি বড় একটা স্টিলের প্লেটে ঢেলে নিলাম। এই তো আজকে এনেছে বরবটি, তারপর হচ্ছে পেঁপে এনেছে, তারপরে পটল, শসা, ধনেপাতা, কাঁচামরিচ, এই সব কিছুই সবজি নিয়ে এসেছে। আর নুজাতের আব্বু বলছিল যে যেহেতু বৃষ্টি পড়েছে এখন সবজির কিন্তু দাম অনেকটাই বেড়ে গিয়েছে। বেগুন নাকি 180 টাকা করে কেজি। তো ছেলে যেহেতু বাড়িতে নেই সেজন্য বেগুনটা আনা হয়নি। কাঁচামরিচ, তারপরে অন্যান্য সবজি, প্রত্যেকটা সবজি হচ্ছে 80 টাকা 70 টাকা করে কেজি। তো যাই হোক, দাম যতই বাড়ুক আর যাই হোক, জীবন বাঁচাতে হলে তো খেতে হবে। এই জন্য হচ্ছে নিয়ে এসেছে নুজাদের আব্বু সব সবজি। আর আমি হচ্ছে সব সময় সবজিগুলো হচ্ছে এইভাবে পলি ব্যাগে করে ফ্রোজেন করে রাখি, যখন যেটা দরকার তখন সেটা নামিয়ে হচ্ছে রান্না করি। আর মাছগুলো একটু পরেই ধুয়ে নেব। মাছ আনলেও কিন্তু আমি প্রথমে বড় একটা এরকম শ্রেণীতে হচ্ছে ঢেলে নেই, তারপরে হচ্ছে আস্তে আস্তে ধুয়ে পরিষ্কার করে আমি আমার প্রয়োজন মতো পরিমাপ করে হচ্ছে ওটাও পলি ব্যাগে রেখে দেই। আর নিয়ে এসেছিলো এই যে টমেটো, 4টা টমেটো নিয়ে এসেছে। টমেটোগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় বড় ছিল আর ভালো ছিল। তো 4টা টমেটো নিয়ে এসেছে। এটা নাকি বলছে যে 70 টাকা দিয়ে হচ্ছে 4টা টমেটো নিয়ে এসেছে। যা অবশ্য যখন টমেটোর সিজন থাকে তখন 5 কেজি টমেটোই অনেক সময় 70 টাকায় 50 টাকায় পাওয়া যায়। তো এখন যেহেতু সিজন না, ওই জন্য হচ্ছে তরকারির দামটা একটু বেশি। তারপর কিন্তু বৃষ্টি পড়লে কিন্তু সবসময়ই তরকারি সংরক্ষণ করা কষ্টকর হয়ে যায়, ওই জন্য হচ্ছে দামটাও বেশি থাকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ প্রয়োজন মতো সমস্ত বাজারই নুজাতের আব্বু নিয়ে এসেছে। এজন্য আল্লাহ তাআলার কাছে অসীম শুকরিয়া জানাই যে প্রয়োজনীয় জিনিসগুলো সাধ্যের মধ্যে, সামর্থ্যের মধ্যে এবং বাজেটের মধ্যে নিয়ে এসেছে বাসায়। মরিচগুলো যদি এইভাবে রেখে দেই তাহলে কিন্তু মরিচগুলো খেয়ে শেষ করার আগ পর্যন্তই কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। তাই হচ্ছে আমি মরিচের বোটাগুলো সবগুলো বেছে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে একটা বক্সের মধ্যে প্রথমে টিস্যু দিয়ে রেখে তারপরে হচ্ছে একদম উপরে আবার একটা টিস্যু দিয়ে রাখলে মরিচগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে, নষ্ট হয় না। তো ভিডিও করার সময় আজকে হচ্ছে টিস্যু নিয়ে বসিনি, আমার কাছে পত্রিকা ছিল, আমি পত্রিকা দিয়ে রেখে দিয়েছি। আর হচ্ছে এবার ধনেপাতাগুলো হচ্ছে বেছে নিচ্ছি। যেহেতু এই ধনেপাতাগুলো আজকে প্রায় হচ্ছে রান্নায় আমার 2টা তরকারিতেই মনে হয় শেষ হয়ে যাবে, এই জন্য হচ্ছে শুধু গোড়াটুকু বেছে নিচ্ছি আর রান্না করার সময় বাকি পাতাগুলো বেছে নিয়ে তরকারিতে দিয়ে দিব, এজন্য হচ্ছে বেছে নিয়েছি। আর এই যে কাজ করার সময় না একটু হিসেব করে কাজ করলে পরবর্তীতে আর কষ্ট হয় না। এই যে মরিচের বোটা, তারপর হচ্ছে ধনেপাতার ময়লাগুলো হচ্ছে আমি এই যে পলিথিনে করে এইভাবেই কাজ করার সময় গুছিয়ে রাখি, তাহলে কিন্তু আমার অনেকটাই তাড়াতাড়ি হয়। আর জায়গাটাও কিন্তু এই যে একদমই কিন্তু ক্লিন আছে, কোনো ময়লা হয়নি। আমি যেখানে থাকি না, আমার বাসার চারপাশে কিন্তু প্রচুর পরিমাণে নয়েজ। আমি যে এই যে এখন ভয়েস দিচ্ছি, আমি কিন্তু কিচেনে এসে ভয়েস দিচ্ছি, তারপরেও কিন্তু প্রচুর শব্দ হচ্ছে। ঘরের ভিতরে ভয়েস দিতে গেলে ওইখানে হচ্ছে পাশে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলছে, তো সেই শব্দ। আর কিচেনে এসেছি পিছন সাইডে ঘরের, সেখানে আবার এখানে হাঁস, মুরগি, গরু, ছাগল অনেকেই হচ্ছে আমাদের কলোনির মধ্যে এগুলো পোষে। তো এইখানে আবার ওই দিকের নয়েজ, তার উপরে আবার খানেক বাদে বাদে মাছওয়ালা আসছে, আবার তরকারিওয়ালা আসছে, আবার কিছুক্ষণ পর পর ভাঙাড়িওয়ালারা আসছে, ওই যে পুরানো প্লাস্টিকের বোতল টতল যারা বেচাকেনা করে। তো ভয়েস দিনের বেলা দিতে গেলে খুবই সমস্যা হয়ে যায়, চারিদিকে প্রচুর শব্দ হয়। তো আশা করি যে আপনারা সবাই একটু মানিয়েই আমার ভিডিওগুলো দেখে নেবেন। যারা আমার ভিডিও পছন্দ করেন তারা তো অবশ্যই একটু মানিয়ে গুছিয়ে নেন সবসময়, সেটা আমি বুঝতেই পারি আমার ভিডিওর ডিউরেশন টাইমটা দেখলে। মাছগুলো খুব ভালোভাবে ক্লিন করে হচ্ছে এখন এই যে ঝুড়িতে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। পানিটা ঝরে গেলে আমি আবার প্যাকেট করে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেব। আর এখন চলে এসেছি রান্না করতে। মেয়ে যেহেতু রুই মাছটা অনেক বেশি পছন্দ করে, এজন্য আমিও হচ্ছে রুই মাছটা রান্না করব। আর বাজার থেকে রুই মাছ আনলে কিন্তু আমার মনে সব সময়ই একটা সন্দেহ থাকে যে রুই মাছটা কেমন হবে, কারণ গত 2বার ধরে নুজাতের
আবু বড় বড় 2 রুই মাছ এনেছে, কিন্তু ওই রুই মাছটা না আসলে খুব একটা ভালো হয়নি। মাছের ভেতর থেকে কেমন যেন হালকা একটা ব্যাড স্মেল আসছিল। তো নুজাদের আব্বু বলছিল তুমি একদম ডুবো তেলে ভাজো। তো একটা মাছের পিসকে আমি তার মাঝখান থেকে আবার এক ভাগ করে খুবই পাতলা স্লাইস করে করে রান্না করেছি, তারপরেও না ওই মাছটা আমরা খেতে পারিনি। এজন্য আমি নুজহাতের আব্বুকে বলছি যে আজকের রুই মাছটা যদি ভালো না হয় তাহলে ওনাকে ফেরত দিয়ে আসবে, আমাকে টাকা দেওয়ার দরকার নেই। আর নিজে যে জিনিসটা খেতে ভক্তি হয় না বা খারাপ লাগে সেটা কিন্তু অন্য কাউকেও দেওয়া যায় না, হয়তো ফেলে দিতে হয়। ব্যবসায়িকদের কিন্তু একটা মাছ বা 2টা মাছ নষ্ট হয়ে গেলে কোনো সমস্যা নেই, তাদের হাজার হাজার লাখ লাখ টাকার বিজনেস। কিন্তু আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমাদের কিন্তু হিসেব করেই সব আয়ের মধ্যেই চলতে হয়। তো সেইখান থেকে আমাদের যদি কোনো জিনিস কিনে আনা জিনিস পরিশ্রমের পয়সা দিয়ে, হিসেবের পয়সা দিয়ে কিনে আনা জিনিস যদি নষ্ট হয়ে যায় না, তাহলে কিন্তু আমাদের অনেকটাই সমস্যায় পড়তে হয়। কারণ সব কিছুই কিন্তু আমাদের একটা বাজেটের ভিতর থাকে। তো সেই বাজেটের ভিতরের জিনিস যদি আবার ডাবল করেই নতুন করে বাজেট দিয়ে কিনতে হয়, তাহলে কিন্তু মাস শেষে তো এমনিতেই আমাদের অনেকটাই একটু হিসেবের গরমিল হয়ে যায়, টানাপোড়েন লেগে যায়। তারপর যদি ভালো জিনিস কেনা জিনিস নষ্ট হয়ে যায়, তাতে কিন্তু মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। গল্প করতে করতে আলহামদুলিল্লাহ রুই মাছ রান্না কিন্তু আমার অনেকটাই শেষের দিকে। আর ইতিমধ্যেই নুজহাতের আব্বু বলছে মেয়ে কি রওনা দিয়েছে। তো আমি ভাবির কাছে ফোন দিলাম, সে বলল আধ ঘন্টা আগেই রওনা দিয়েছে। তো এই দুজনের কথোপকথনের মধ্যেই কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ আমার মেয়ে চলে এসেছে। যেহেতু আজকে একটু বৃষ্টি কম ছিল, রাস্তাঘাটও অনেকটা শুকনা ছিল, তাই হচ্ছে আমার ভাইও খুব ফোর্সে মোটরসাইকেল চালিয়ে এসেছে। তো বাগেরহাট থেকে খুলনায় টোটাল 45 মিনিটে চলে এসেছে। তো বাসায় আসলে আমি একটু বকা দিচ্ছিলাম যে তুই আমার মেয়েকে নিয়ে কেন এত তাড়াতাড়ি করে চলে এসেছিস, একটু আস্তে আস্তে আসতি। তাও আবার বলছে আপু দোকানে হচ্ছে আজকে কেউ নেই, আমাকে একাই যেতে হবে, তার মধ্যে হচ্ছে আমি এই যে অনেকটা সময় লস করেছি তোর মেয়েকে আনতে, যে এই জন্য হচ্ছে একটু দ্রুত চালিয়েছি। তো আমি বললাম আর কখনো এভাবে চালাবি না, এতে কিন্তু জীবনের অনেকটাই রিস্ক থাকে। সকালবেলা বিছানাটা খুব ভালোভাবে গোছগাছ করতে পারিনি, সেটাই হচ্ছে এখন গোছগাছ করে নিচ্ছি। আর বিছানা গোছানোর আগেই কিন্তু রান্নাও শেষ হয়ে গিয়েছে। আর আমার মেয়ে এসে বলছে আম্মু আমাকে খেতে দাও। তো খেতে দাও মানে হচ্ছে তাকে খাইয়ে দিতে হবে। তো আমি ভাত খাইয়ে দিচ্ছি মেয়েকে, আর বলছি যে তুমি তো এই 5 দিন থেকে এসেছো, তখন তোমাকে কে খাইয়ে দিয়েছে। তো মেয়ে একটু হেসে বলছে তখন আমি নিজেই খেয়েছি। আসলে নুজাত হচ্ছে সব সময় আমার হাতেই খাবার খায়। তো 2-1বার হয়তো নিজে খায় 2-3 দিন পর পর। তো তখন বলে আমি কিন্তু আজকে হাত দিয়ে খেয়েছি, এখন কিন্তু তুমি খাইয়ে দেবে। যাই হোক, মায়ের কাছে মেয়ের এই আবদার, কোনো কাজে ওকে সেইভাবে গুছিয়ে দিতে হয় না, শুধু খাবারটাই ওকে খাইয়ে দিতে হয়। আর ও যখন একা একা খাবার খায় না, ও কিন্তু কখনোই পেট ভরে খাবার খায় না, আমাকেই সবসময় খাইয়ে দিতে হয়। এই অভ্যাসটা যে কবে যাবে বুঝতে পারছি না। বিছানা গোছাতে গোছাতে এখন হচ্ছে একটা আপুর কমেন্টস পড়ে নেই। তো একটা আপু খুব মিষ্টি করে একটা কমেন্টস করেছেন কুটুমবাড়ি আইডি থেকে। আপু লিখেছেন যে মাশাল্লাহ আপু, আপনার রান্না বান্না কাজকর্ম সব কিছু মিলিয়েই ভিডিওটা অনেকটাই ভালো লাগলো, আপনার কথাবার্তাগুলোও ভালো লাগলো। তো ধন্যবাদ আপু আপনাকে, এত সুন্দর করে মিষ্টি করে একটা কমেন্টস করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে আরও একটা আপু একটা কমেন্টস করেছেন, তো ওইটা পরবর্তী দিন আপনাদেরকে আবার শেয়ার করব। আর এখন হচ্ছে এই যে রোদ বৃষ্টির আবহাওয়ায় একটু ফ্যানের নিচে একটু রোদে যে বিছানাপত্রগুলো ওয়াশ করেছিলাম সেগুলো কিছুটা শুকিয়ে নিয়েছি। তো ওইগুলোই হচ্ছে এখন ভাঁজ করে আবার হচ্ছে ওয়ারড্রপের মধ্যে রেখে দেব। আর ভিডিওতে একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে এই যে সূর্যমুখী ফুলটা রেখে আমি ভিডিও করছি, সেটা কিন্তু মাঝে মাঝে বাতাসে প্রচুর দুলছে। আর এটা কিন্তু কোনো ফ্যানের বাতাস নয়, বাহির থেকে আজকে খুব সুন্দর বাতাস আসছে, সেই বাতাসেই কিন্তু ফুলগুলো দুলছে আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগছে। ভিডিওর এই পর্যন্ত আপনারা এখনও আছেন কি না জানি না, যদি থেকে থাকেন আর ভিডিওর কোথাও কোনো ক্লিপস এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনার মূল্যবান মতামত জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। কাজ করতে করতে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।